কি হবে বলুন তো? যখন বোম্বে নিবাসী এক মহিলার গর্ভের সন্তানের দিকে নজর পড়ে এক প্রেতাত্মার, আর ওই বাচ্চার লোভে যখন ওই প্রেতাত্মা বোম্বে থেকে কলকাতা পর্যন্ত ধাওয়া করে। ভূতপুরীর আড্ডা তৃতীয় এপিসোডে আমি আবেশ সিংহ রায় সেই ঘটনাই আপনাদের শোনাব। আমাদের এই আড্ডাপুরীতে আপনি আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক অলৌকিক ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সবার সাথে শেয়ার করে নিতে আমায় ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করুন। ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধ্যে 8টায় ভূতপুরীর আড্ডায় আড্ডা মারতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঘটনাটি পছন্দ হলে দয়া করে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার আবদার রইল। আর আমার যে যে জায়গায় খামতি রয়েছে বলে আপনাদের মনে হয়, দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করার। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। আজকের এই ভয়ানক ঘটনাটি পাঠিয়েছেন যাদবপুর থেকে অঙ্কুর মাইতি। ঘটনাটি ঘটে অঙ্কুরের ছোটো মামা ও মামির সাথে। অঙ্কুর যেভাবে ঘটনাটি লিখেছে আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমার ছোটো মামা ছিল খুব উড়নচণ্ডী ধরনের। মূল স্রোতের দিকে না হেঁটে উনি বরাবরই বিপরীত স্রোতের দিকে সাঁতার কেটেছেন। আমার বড় মামা যতই শিক্ষিত, মার্জিত, দায়িত্ব সম্পন্ন ছিল, ছোটো মামা ছিল একদম তার উল্টো। দাদুর অর্থনৈতিক অবস্থা খুব ভালো না থাকায় বাড়ির বড় ছেলে মানে আমার বড় মামাকেই 16 বছর বয়সে সংসারে হাল ধরতে হয়। বাড়ির ছোট ছেলে সেই সব দিকে কোনো কৌতূহলই ছিল না। ছোটো মামার যখন 14 বছর বয়স, তখন বন্ধুদের পাল্লায় পড়ে হঠাৎ তার হুঁচু কোঠে গাড়ি চালানো শিখবে। বাড়িতে বললে তো কেউ ওর টাকা দেবে না। তাই বড় আমার অতি সাধের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আস্তে আস্তে টাকা সরানো শুরু। বড় আমার লক্ষ্মীর ভাণ্ডারটা রাখা ছিল একটা বাক্সের ভেতর। রোজ বাক্সটা খুলে ভাণ্ডারটা না তুলেই বড় আমার টাকা ফেলে দিত। আর ছোট মামা সেই ভাণ্ডারের নিচের দিকে একটা ফুটো করে দিয়েছিল টাকাগুলো বের করার জন্য। এরকম করে 2-3 মাস কেটে যায় আর ছোট আমার গাড়ি শেখাও হয়ে যায়। ধরা পড়ে হঠাৎ যখন একদিন ড্রাইভিং লাইসেন্সটা বড় মামার চোখে পড়ে যায়। টাকা কোথায় পেয়েছে জিজ্ঞেস করাতেই ছোট মামা সব বলে দেয়। সেদিন বড় মামা তার ভাইকে খুব মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ছোট মামাও ছিল তার কাটা। অভিমানে তিনিও বাড়ি থেকে বেরিয়ে যান। 2-1 দিন পর দিদা দাদুর বলাতে বড় মামার রাগ কমিয়ে ভাইকে খুঁজতে শুরু করেন, কিন্তু ভাইকে খুঁজে পান না তিনি। প্রায় 5-6 মাস পর ছোট মামার ফোন আসে হঠাৎ একদিন। ছোট মামাকে পুলিশ ধরেছে, তাও আবার কলকাতার নয়, বোম্বেতে। কী কারণে ধরেছে সেটা আর বললাম না। বড় মামার কিছু জানাশোনা ছিল তখন সেই শহরে, তাদের সাহায্যেই ছাড়া পায় ছোট মামা। যাই হোক, ছোট মামা তারপর কলকাতায় না এসে বড় মামার কন্ট্যাক্টস ব্যবহার করেই সেখানকার জহুরি মার্কেটে কাজে ঢুকে যান। 4-5 বছরের মধ্যে উন্নতিও করে ফেলেন খুব তাড়াতাড়ি। তখন তার নিজের ব্যবসাও তৈরি করে ফেলেন। মামার যখন 25-26 বছর বয়স, সেই সময় তার সাথে আলাপ হয় বোম্বে নিবাসী এক বাঙালি কন্যার। পরবর্তীকালে তিনি আমার মামি হন। বিয়ের পরে মামা একটা ফ্ল্যাট ভাড়া নেন ওই জহুরি মার্কেটে এলাকাতেই। মামার ফ্ল্যাটটা ছিল 17 তলায়। 1-1.5 বছর পরের কথা। ছোট মামি তখন 4-5 মাসের প্রেগনেন্ট। কাজের জন্য মামার আসতে প্রায় দেরি হতো। মামির এই অবস্থার জন্যই তিনি ঘড়ি ধরে খাওয়া দাওয়া করতেন। একদিন রাতে মামি যথারীতি টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েন। রাতের দিকে যখন তার ঘুম ভাঙে, তিনি দেখেন টিভিটা বন্ধ করা, কিন্তু তিনি যে টিভি বন্ধ করেননি সেটা তার স্পষ্ট মনে আছে। হয়তো রিমোটে হাত লেগে বন্ধ হয়ে গেছে। তাই সেরকম পাত্তা না দিয়ে উনি বাথরুমে চলে যান। তারপর বাথরুমে বেরিয়ে তিনি জল খেতে যান। টিভি যে টেবিলের ওপর রাখা ছিল সেই টেবিলে টিভির পাশে রাখা থাকতো জলের বোতলটা, আর সেই দেওয়ালেই ছিল সুইচ বোর্ড। জল খেতে খেতে মামির চোখ যায় ওই সুইচ বোর্ডের দিকে। টিভির সুইচটা অফ করা। মামি প্রত্যেক দিন রিমোট দিয়ে টিভি অফ করে ঘুমিয়ে পড়েন। রিমোট দিয়ে বন্ধ করার পরে এই অবস্থায় আবার বিছানা থেকে উঠে গিয়ে সুইচ বোর্ড থেকে অফ করাটা মামির পক্ষে সম্ভব নয়। মামা রাতে বাড়িতে ফিরে শোবার আগে অফ করে দিতেন।
মামি একটু অবাক হন, কিন্তু সেই রকম কিছু আর বলেন না কাউকে। দুদিন পরে দুপুরবেলা মামি রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে শুয়ে আছেন। পুরোপুরি চোখটা লাগেনি তখনও। উনি ফ্ল্যাটের মেন গেটে টোকা মারার আওয়াজ পান। কেউ হয়তো এসছে। অনেক সময় নিচের ফ্ল্যাটের এক মারাঠি মহিলা দুপুরবেলা মাইমার সাথে গল্প করতে আসেন। দুটো বাচ্চা ছেলেমেয়ে থাকে, আর সারাদিন তো মেয়েটা একাই থাকে, তাও আবার এই অবস্থায়। তাই উনি খুব খোঁজখবর রাখতেন মাইমার। তো এবার মাইমা উঠে গিয়ে দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। এনাকে বদমাইশি করছে, হয়তো কোনো বাচ্চা কলিং বেল অবধি হাত যায়নি তার, তাই হয়তো টোকা মেরেই বদমাইশি করছে। এই ভেবে উনি আবার বেডরুমে এসে শুয়ে পড়েন। এর পরের দিনের ঘটনা, মামি দুপুরবেলা ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা দুম আওয়াজ হওয়াতে ওনার ঘুমটা ভেঙে যায়। উনি তাকিয়ে দেখেন ওনার খাটের পাশের জানলাটা খুলে গেছে, আর সেই জানলার পাশে একটা বীভৎস দেখতে মহিলা লাল কাপড় দাঁড়িয়ে আছে। ওর মুখটা যেন ঝলসে গেছে, আর ওর নাক নেই, নাকের জায়গাটা ভাঙা। নাকের জায়গা দিয়ে ওর মুখের ভেতরটা দেখা যাচ্ছে। পুড়ে গেলে যেমন ফোসকা পড়ে যায় গায়ে, সেরকম ফোসকা ওর সারা গায়ে পড়ে আছে। হঠাৎ নিজের বাড়ির ভেতরে ওটা দেখে উনি এতটাই ভয় পেয়ে যান যে উনি বুঝতেই পারেন না যে এই সময় কি করা উচিত। শুধু দেখে যাচ্ছিলেন। হাত পা নাড়ানোর মতো সাধারণ ক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছিলেন সেই সময়তে। এরপর ওই অশরীরটি জানলা দিয়ে এগিয়ে এসে মামির পেটের ওপরে বসে। তারপর কাপড় সরিয়ে পেটের ওপরে হাত বোলাতে শুরু করে। মামি চুপ করে শুধু দেখে যাচ্ছিল। তারপর ওটা মামির দিকে তাকিয়ে মারাঠি ভাষায় বলে ওঠে, এটাকে আমি নিয়ে যাব, এটা আমার। তারপর মামির পেট থেকে উঠে বেডরুমের দরজা খুলে, তারপর ফ্ল্যাটের মেন ডোর খুলে অবয়বটি বেরিয়ে যায়। মামি যে কতক্ষণ ওইভাবে শুয়েছিলেন তা জানা নেই। অনেকক্ষণ পর দরজা খোলা আছে দেখে নিচের ফ্ল্যাটের মারাঠি মহিলাটি ঘরে ঢুকে মামিকে শুয়ে থাকতে দেখেন। অনেক জিজ্ঞাসা করার পরেও মামি ওনাকে কিছু বলেননি। পরে রাতে মামা এলে মামি পুরো ঘটনাটা বলে, কিন্তু উড়নচণ্ডী মামা ভূতে কি আর বিশ্বাস করে? এই রকম 2-3 বার হয় মাইমার সাথে। ওটা জানলা খুলে আসে আর দরজা খুলে চলে যায়, শুধু বলে যায় যে পেটের ছেলেটাকে সে নিয়ে যাবে। ওটা এলেই মামির চোখ খুলে যায়, কিন্তু মামি হাত পা নাড়াতে পারে না, চেঁচাতেও পারে না। দিনে দিনে মাইমার শরীরটাও ভেঙে যেতে শুরু করে। মামির অসুস্থতার খবর পেয়ে আমার দিদা যখন ফোন করে, তখন মামি দিদাকে পুরো ঘটনাটা বলে। আমার দিদা মামিকে বলে বালিশের নিচে পেরেক বা লোহা জাতীয় কিছু নিয়ে শুয়ে থাকতে। মামি তার পরের দিনই দুপুরবেলা বালিশের তলায় পেরেক রেখে শুয়ে পড়েন, কিন্তু ওটা আর আসে না। মাইমা ভাবলেন হয়তো এই পেরেক রাখার জন্যই আর আসছে না। যাক বাবা, তাহলে রেহাই পাওয়া গেল। সেদিন রাতের ঘটনা। সেদিনও অনেক রাত হয়ে যাওয়ায় মামি রাতের খাবার খেয়ে টিভি দেখতে থাকেন। চোখটা লেগেও এসেছিল। হঠাৎ মামি আবার তার বুকের ওপরে চাপ অনুভব করেন। ঘুম ভেঙে যায়। মামির চোখ খুলতেই ওনার সামনে আবার সেই ভয়ঙ্কর মুখ। ওটা আবার বলে, পেরেক নিয়ে শুয়ে আছিস? কি ভেবেছিস পেরেক নিয়ে থাকলে আমি আসবো না? তোর পেটের ছেলেটাকে আমি নিয়েই যাব। তারপর আবার পেটের ওপর হাত বোলাতে শুরু করেন। মামি ভয়ে সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে আছে। তারপর এক সময় আর সহ্য করতে না পেরে মামি অজ্ঞান হয়ে যান। মাঝরাতে নিচের ফ্ল্যাটের ওই কাকিমার ছেলে ছাদ থেকে নিচে নামার সময় ফ্ল্যাটের দরজা খোলা দেখে সবাইকে ডেকে আনে। ওই কাকিমাই তারপর মামাকে ফোন করলে মামাও চলে আসেন। জ্ঞান ফেরার পরে মামি ওই মারাঠি কাকিমাকে পুরো ঘটনাটা বলেন। জিজ্ঞেসও করেন যে উনি এই বিষয়ে কিছু জানেন কিনা, কিন্তু উনি ডিনাই করে যান। মামা এবার ঠিক করেন যে মামিকে কলকাতায় দিদার কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু মামি তো আর একা আসতে পারবেন না, মামাকেও সঙ্গে আসতে হবে। মামা কদিন সময় নেন। 1 সপ্তাহের মধ্যে তিনি তার সমস্ত কাজ সামলে মামাকে নিয়ে কলকাতায় আসবেন। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু মামা এইসব বিষয় মানতে নারাজ। উনি বারবার মামিকে বলতে থাকেন যে এটা তোমার মনের ভুল। পরের দিন মামা অফিস বেরোনোর আগেই মামি তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে, সন্ধ্যের মধ্যে। মামা বলে যায়
যে সে এবার থেকে বিকেলের মধ্যেই ফিরে আসবে, যতই না মামি কলকাতা যাচ্ছেন। আর দুপুরবেলা করে ওই মাঠে কাকিমা মামির সাথে এসে থাকবে। কিন্তু সেদিন মামা শহরের থেকে অনেকটা দূরে যান এক কাজে। প্ল্যান মোতাবেক মামার বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসার কথা, কিন্তু হয়ে যায় দেরি। মামা মামিকে খেয়ে নিতে বলেন। মামি খেয়ে টিভি দেখতে থাকে, কিন্তু ঘুমন না। খাটের পাশে জানলাটাও বন্ধ। রাত 1টা নাগাদ হঠাৎ ওই জানলা খুলে যায়। মামি তখন জেগে। মামি জানলার দিকে তাকিয়ে দেখেন যে ওই পেত্রিটা জানলার গ্রিল ধরে ঝুলে আছে। মামি মন্ত্র পড়তে চান, কিন্তু ওনার কোনো মন্ত্র মনে পড়ছে না সেই সময়ে। এদিকে উনি প্রত্যেক দিন দুবেলা মন্ত্র পড়ে পুজো করেন। এবার ওই পেতনি জানলা থেকে মিলিয়ে যায়। মামি ঘেমে স্নান। বিছানা থেকে ওঠার ক্ষমতা ওনার নেই, কিন্তু এবার খাটের এক পাশ থেকে একটা হাত নিচে থেকে উঠে মামির দিকে আসতে থাকে। তারপর একটা লম্বা হাত সেই মামির পেটে হাত পড়তে থাকে। মামির খুব যন্ত্রণা হয়। তারপর হাতটা পেট থেকে উঠে মামির গলাটা চেপে ধরে আর বলতে থাকে, আমি তোর ছেলেকে নিয়ে যাব, তা আমার। তারপর আবার ওটা নেমে দরজা খুলে চলে যায়। তারপর মামি অনেক কষ্টে বিছানা থেকে উঠে ওই ব্যথা নিয়ে নিচে চলে যান সিকিউরিটি রুমে। সেদিন ওই মারাঠি কাকিমারা ছিলেন না। সিকিউরিটি রুম থেকেই মামি মামাকে ফোন করেন। মামার তখনও প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। মামি ততক্ষণ নিচে সিকিউরিটি রুমেই অপেক্ষা করবেন, এই বলে ফোনটা রেখে দেন। তারপরে মামা এলে মামি মামার সাথেই ওপরে আসেন। কিন্তু সেদিনের ঘটনা এখানেই শেষ হয়নি। মামা এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। ভোর রাত তখন। আবার মামির ঘুম ভেঙে যায় প্রচণ্ড জোরে জানলার খোলা শব্দ। জানলার পাশের দিকে মামা শুয়ে আছে আর মামির ধারের দিকে। মামি মামাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু মামাকে ওঠানো যায় না। 17 তলার ওপরে জানলার গ্রিল ধরে ওটা ঝুলতে থাকে। তারপর প্রচণ্ড আওয়াজ করে ওটা ভেতরে এসে মামির বুকের ওপরে বসে, গলা টিপে ধরে। এবার আক্রোশটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর মামির পেটে চেপে চেপে হাত ভরতে থাকে। মামাকে ডাকার অনেক চেষ্টা করে মামি, কিন্তু কোনো সাড়া নেই। এবার ওটা বলে, তুই যেখানেই যা পার পাবি না, তোর ছেলেকে আমি নিয়েই যাব। তারপর আবার ওটা দরজা খুলে চলে যায়। তারপর মামি ভয় এবং যন্ত্রণায় অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকেন। ভোরের দিকের মামার ঘুম ভাঙে। চোখ খুলেই উনি দেখেন যে জানলাটা খোলা, কিন্তু রাতে উনি নিজে জানলাটা বন্ধ করে শুয়েছেন। হয়তো মামি গরম লাগার কারণেই খুলে দিয়েছে। তারপর বাথরুমে যাওয়ার জন্য খাটের নিচে নামতেই উনি দেখেন বেডরুমের দরজা খোলা, মেন ডোরটা খোলা, কিন্তু মামি তো ঘরে শুয়ে আছে। মামা মামিকে ডাকতে থাকেন, কিন্তু মামি ওঠে না। মামা ভয় পেয়ে যায়। ডাকাডাকি করে নিচের ওই কাকিমাকে ডেকে আনেন। ততক্ষণে ওনারা ফিরে এসেছিলেন। উনি এসে দেখেন মামিকে অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে জল দিলে মামির জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই মামি বলে যে এই ফ্ল্যাটে উনি থাকবেন না। মামা বলেন যে আর 4-5 দিন পরেই তো ট্রেন, চলে যাবে কলকাতায়। মামি বলেন, না, আমি আজকেই যাব। মামি নাছোড় হয়ে পড়েন। মামাও আর বেশি কথা না বাড়িয়ে মামাকে নিয়ে প্লেনে করেই সেদিনকে কলকাতায় ফিরে আসেন। কী ভাবছেন গল্পটা এখানেই শেষ? কিভাবে ওই পেতনি সুদূর বোম্বে থেকে কলকাতায় এলো? কিভাবে ওর থেকে পরিত্রাণ পাওয়া গেল? কি ছিল ওই ফ্ল্যাটে? এই ঘটনার দ্বিতীয় পর্ব আসবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 8টায়। এই ধরনের আরও ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনিও যদি কোনো ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের ভূতপুরীর আড্ডায় শোনাতে চান, তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ভালো থাকবেন।
কি হবে বলুন তো? যখন বোম্বে নিবাসী এক মহিলার গর্ভের সন্তানের দিকে নজর পড়ে এক প্রেতাত্মার, আর ওই বাচ্চার লোভে যখন ওই প্রেতাত্মা বোম্বে থেকে কলকাতা পর্যন্ত ধাওয়া করে। ভূতপুরীর আড্ডা ৩য় এপিসোডে আমি আবেশ সিংহ রায় সেই ঘটনাই আপনাদের শোনাবো। আমাদের এই আড্ডাপুরীতে আপনি আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক অলৌকিক ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সবার সাথে শেয়ার করে নিতে আমায় ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করুন। ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধে 8টায় ভূতপুরীর আড্ডায় আড্ডা মারতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঘটনাটি পছন্দ হলে দয়া করে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার আবদার রইল। আর আমার যে যে জায়গায় খামতি রয়েছে বলে আপনাদের মনে হয়, দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করার। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। আজকের এই ভয়ানক ঘটনাটি পাঠিয়েছেন যাদবপুর থেকে অঙ্কুর মাইতি। ঘটনাটি ঘটে অঙ্কুরের ছোটো মামা ও মামির সাথে। অঙ্কুর যেভাবে ঘটনাটি লিখেছে আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমার ছোটো মামা ছিল খুব উড়নচণ্ডী ধরনের। মূল স্রোতের দিকে না হেঁটে উনি বরাবরই বিপরীত স্রোতের দিকে সাঁতার কেটেছেন। আমার বড় মামা যতই শিক্ষিত, মার্জিত, দায়িত্ব সম্পূর্ণ ছিল, ছোটো মামা ছিল একদম তার উল্টো। দাদুর অর্থনৈতিক অবস্থা খুব ভালো না থাকায় বাড়ির বড় ছেলে মানে আমার বড় মামাকেই 16 বছর বয়সে সংসারে হাল ধরতে হয়। বাড়ির ছোট ছেলে সেই সব দিকে কোনো কৌতূহলই ছিল না। ছোটো মামার যখন 14 বছর বয়স, তখন বন্ধুদের পাল্লায় পড়ে হঠাৎ তার হুচুকোটে গাড়ি চালানো শিখবে। বাড়িতে বললে তো কেউ আর টাকা দেবে না, তাই বড় আমার অতি সাধের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আস্তে আস্তে টাকা সরানো শুরু। বড় আমার লক্ষ্মীর ভাণ্ডারটা রাখা ছিল একটা বাক্সের ভেতর। রোজ বাক্সটা খুলে ভাণ্ডারটা না তুলেই বড় আমার টাকা ফেলে দিত। আর ছোট মামা সেই ভাণ্ডারের নিচের দিকে একটা ফুটো করে দিয়েছিল টাকাগুলো বের করার জন্য। এরকম করে 2-3 মাস কেটে যায় আর ছোট আমার গাড়ি শেখাও হয়ে যায়। ধরা পড়ে হঠাৎ যখন একদিন ড্রাইভিং লাইসেন্সটা বড় মামার চোখে পড়ে যায়। টাকা কোথায় পেয়েছে জিজ্ঞেস করাতেই ছোট মামা সব বলে দেয়। সেদিন বড় মামা তার ভাইকে খুব মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ছোট মামাও ছিল তার কাটা। অভিমানে তিনিও বাড়ি থেকে বেরিয়ে যান। 2-1 দিন পর দিদা দাদুর বলাতে বড় মামার রাগ কমিয়ে ভাইকে খুঁজতে শুরু করেন, কিন্তু ভাইকে খুঁজে পান না তিনি। প্রায় 5-6 মাস পর ছোট মামার ফোন আসে হঠাৎ একদিন। ছোট মামাকে পুলিশ ধরেছে, তাও আবার কলকাতার নয়, বোম্বেতে। কী কারণে ধরেছে সেটা আর বললাম না। বড় মামার কিছু জানাশোনা ছিল তখন সেই শহরে, তাদের সাহায্যেই ছাড়া পায় ছোট মামা। যাই হোক, ছোট মামা তারপর কলকাতায় না এসে বড় মামার কন্ট্যাক্টস ব্যবহার করেই সেখানকার জহুরি মার্কেটে কাজে ঢুকে যান। 4-5 বছরের মধ্যে উন্নতিও করে ফেলেন খুব তাড়াতাড়ি। তখন তার নিজের ব্যবসাও তৈরি করে ফেলেন। মামার যখন 25-26 বছর বয়স, সেই সময় তার সাথে আলাপ হয় বোম্বে নিবাসী এক বাঙালি কন্যার। পরবর্তীকালে তিনি আমার মামি হন। বিয়ের পরে মামা একটা ফ্ল্যাট ভাড়া নেন ওই জহুরি মার্কেটে এলাকাতেই। মামার ফ্ল্যাটটা ছিল 17 তলায়। 1-1.5 বছর পরের কথা। ছোট মামি তখন 4-5 মাসের প্রেগনেন্ট। কাজের জন্য মামার আসতে প্রায় দেরি হতো। মামির এই অবস্থার জন্যই তিনি ঘড়ি ধরে খাওয়া দাওয়া করতেন। একদিন রাতে মামি যথারীতি টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েন। রাতের দিকে যখন তার ঘুম ভাঙে, তিনি দেখেন টিভিটা বন্ধ করা, কিন্তু তিনি যে টিভি বন্ধ করেননি সেটা তার স্পষ্ট মনে আছে। হয়তো রিমোটে হাত লেগে বন্ধ হয়ে গেছে। তাই সেরকম পাত্তা না দিয়ে উনি বাথরুমে চলে যান। তারপর বাথরুমে বেরিয়ে তিনি জল খেতে যান। টিভি যে টেবিলের ওপর রাখা ছিল সেই টেবিলে টিভির পাশে রাখা থাকতো জলের বোতলটা, আর সেই দেওয়ালেই ছিল সুইচ বোর্ড। জল খেতে খেতে মামির চোখ যায় ওই সুইচ বোর্ডের দিকে। টিভির সুইচটা অফ করা। মামি প্রত্যেক দিন রিমোট দিয়ে টিভি অফ করে ঘুমিয়ে পড়েন। রিমোট দিয়ে বন্ধ করার পরে এই অবস্থায় আবার বিছানা থেকে উঠে গিয়ে সুইচ বোর্ড থেকে অফ করাটা মামির পক্ষে সম্ভব নয়। মামা রাতে বাড়িতে ফিরে শোবার আগে অফ করে দিতেন।
মামি একটু অবাক হন, কিন্তু সেই রকম কিছু আর বলেন না কাউকে। দুদিন পরে দুপুরবেলা মামি রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে শুয়ে আছেন। পুরোপুরি চোখটা লাগেনি তখনও। উনি ফ্ল্যাটের মেন গেটে টোকা মারার আওয়াজ পান। কেউ হয়তো এসছে। অনেক সময় নিচের ফ্ল্যাটের এক মারাঠি মহিলা দুপুরবেলা মাইমার সাথে গল্প করতে আসেন। দুটো বাচ্চা ছেলেমেয়ে থাকে, আর সারাদিন তো মেয়েটা একাই থাকে, তাও আবার এই অবস্থায়। তাই উনি খুব খোঁজখবর রাখতেন মাইমার। তো এবার মাইমা উঠে গিয়ে দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। এনাকে বদমাইশি করছে, হয়তো কোনো বাচ্চা কলিং বেল অবধি হাত যায়নি তার, তাই হয়তো টোকা মেরেই বদমাইশি করছে। এই ভেবে উনি আবার বেডরুমে এসে শুয়ে পড়েন। এর পরের দিনের ঘটনা, মামি দুপুরবেলা ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা দুম আওয়াজ হওয়াতে ওনার ঘুমটা ভেঙে যায়। উনি তাকিয়ে দেখেন ওনার খাটের পাশের জানলাটা খুলে গেছে, আর সেই জানলার পাশে একটা বীভৎস দেখতে মহিলা লাল কাপড় দাঁড়িয়ে আছে। ওর মুখটা যেন ঝলসে গেছে, আর ওর নাক নেই, নাকের জায়গাটা ভাঙা। নাকের জায়গা দিয়ে ওর মুখের ভেতরটা দেখা যাচ্ছে। পুড়ে গেলে যেমন ফোসকা পড়ে যায় গায়ে, সেরকম ফোসকা ওর সারা গায়ে পড়ে আছে। হঠাৎ নিজের বাড়ির ভেতরে ওটা দেখে উনি এতটাই ভয় পেয়ে যান যে উনি বুঝতেই পারেন না যে এই সময় কি করা উচিত। শুধু দেখে যাচ্ছিলেন। হাত পা নাড়ানোর মতো সাধারণ ক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছিলেন সেই সময়তে। এরপর ওই অশরীরটি জানলা দিয়ে এগিয়ে এসে মামির পেটের ওপরে বসে। তারপর কাপড় সরিয়ে পেটের ওপরে হাত বোলাতে শুরু করে। মামি চুপ করে শুধু দেখে যাচ্ছিল। তারপর ওটা মামির দিকে তাকিয়ে মারাঠি ভাষায় বলে ওঠে, এটাকে আমি নিয়ে যাব, এটা আমার। তারপর মামির পেট থেকে উঠে বেডরুমের দরজা খুলে, তারপর ফ্ল্যাটের মেন ডোর খুলে অবয়বটি বেরিয়ে যায়। মামি যে কতক্ষণ ওইভাবে শুয়েছিলেন তা জানা নেই। অনেকক্ষণ পর দরজা খোলা আছে দেখে নিচের ফ্ল্যাটের মারাঠি মহিলাটি ঘরে ঢুকে মামিকে শুয়ে থাকতে দেখেন। অনেক জিজ্ঞাসা করার পরেও মামি ওনাকে কিছু বলেননি। পরে রাতে মামা এলে মামি পুরো ঘটনাটা বলে, কিন্তু উড়নচণ্ডী মামা ভূতে কি আর বিশ্বাস করে? এই রকম 2-3 বার হয় মাইমার সাথে। ওটা জানলা খুলে আসে আর দরজা খুলে চলে যায়, শুধু বলে যায় যে পেটের ছেলেটাকে সে নিয়ে যাবে। ওটা এলেই মামির চোখ খুলে যায়, কিন্তু মামি হাত পা নাড়াতে পারে না, চেঁচাতেও পারে না। দিনে দিনে মাইমার শরীরটাও ভেঙে যেতে শুরু করে। মামির অসুস্থতার খবর পেয়ে আমার দিদা যখন ফোন করে, তখন মামি দিদাকে পুরো ঘটনাটা বলে। আমার দিদা মামিকে বলে বালিশের নিচে পেরেক বা লোহা জাতীয় কিছু নিয়ে শুয়ে থাকতে। মামি তার পরের দিনই দুপুরবেলা বালিশের তলায় পেরেক রেখে শুয়ে পড়েন, কিন্তু ওটা আর আসে না। মাইমা ভাবলেন হয়তো এই পেরেক রাখার জন্যই আর আসছে না। যাক বাবা, তাহলে রেহাই পাওয়া গেল। সেদিন রাতের ঘটনা। সেদিনও অনেক রাত হয়ে যাওয়ায় মামি রাতের খাবার খেয়ে টিভি দেখতে থাকেন। চোখটা লেগেও এসেছিল। হঠাৎ মামি আবার তার বুকের ওপরে চাপ অনুভব করেন। ঘুম ভেঙে যায়। মামির চোখ খুলতেই ওনার সামনে আবার সেই ভয়ঙ্কর মুখ। ওটা আবার বলে, পেরেক নিয়ে শুয়ে আছিস? কি ভেবেছিস পেরেক নিয়ে থাকলে আমি আসবো না? তোর পেটের ছেলেটাকে আমি নিয়েই যাব। তারপর আবার পেটের ওপর হাত বোলাতে শুরু করেন। মামি ভয়ে সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে আছে। তারপর এক সময় আর সহ্য করতে না পেরে মামি অজ্ঞান হয়ে যান। মাঝরাতে নিচের ফ্ল্যাটের ওই কাকিমার ছেলে ছাদ থেকে নিচে নামার সময় ফ্ল্যাটের দরজা খোলা দেখে সবাইকে ডেকে আনে। ওই কাকিমাই তারপর মামাকে ফোন করলে মামাও চলে আসেন। জ্ঞান ফেরার পরে মামি ওই মারাঠি কাকিমাকে পুরো ঘটনাটা বলেন। জিজ্ঞেসও করেন যে উনি এই বিষয়ে কিছু জানেন কিনা, কিন্তু উনি ডিনাই করে যান। মামা এবার ঠিক করেন যে মামিকে কলকাতায় দিদার কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু মামি তো আর একা আসতে পারবেন না, মামাকেও সঙ্গে আসতে হবে। মামা কদিন সময় নেন। 1 সপ্তাহের মধ্যে তিনি তার সমস্ত কাজ সামলে মামাকে নিয়ে কলকাতায় আসবেন। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু মামা এইসব বিষয় মানতে নারাজ। উনি বারবার মামিকে বলতে থাকেন যে এটা তোমার মনের ভুল। পরের দিন মামা অফিস বেরোনোর আগেই মামি তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে, সন্ধ্যের মধ্যে। মামা বলে যায়
যে সে এবার থেকে বিকেলের মধ্যেই ফিরে আসবে, যতই না মামি কলকাতা যাচ্ছেন। আর দুপুরবেলা করে ওই মাঠে কাকিমা মামির সাথে এসে থাকবে। কিন্তু সেদিন মামা শহরের থেকে অনেকটা দূরে যান এক কাজে। প্ল্যান মোতাবেক মামার বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসার কথা, কিন্তু হয়ে যায় দেরি। মামা মামিকে খেয়ে নিতে বলেন। মামি খেয়ে টিভি দেখতে থাকে, কিন্তু ঘুমন না। খাটের পাশে জানলাটাও বন্ধ। রাত 1টা নাগাদ হঠাৎ ওই জানলা খুলে যায়। মামি তখন জেগে। মামি জানলার দিকে তাকিয়ে দেখেন যে ওই পেত্নিটা জানলার গ্রিল ধরে ঝুলে আছে। মামি মন্ত্র পড়তে চান, কিন্তু ওনার কোনো মন্ত্র মনে পড়ছে না সেই সময়ে। এদিকে উনি প্রত্যেক দিন দুবেলা মন্ত্র পড়ে পুজো করেন। এবার ওই পেতনি জানলা থেকে মিলিয়ে যায়। মামি ঘেমে স্নান। বিছানা থেকে ওঠার ক্ষমতা ওনার নেই, কিন্তু এবার খাটের এক পাশ থেকে একটা হাত নিচে থেকে উঠে মামির দিকে আসতে থাকে। তারপর একটা লম্বা হাত সেই মামির পেটে হাত পড়তে থাকে। মামির খুব যন্ত্রণা হয়। তারপর হাতটা পেট থেকে উঠে মামির গলাটা চেপে ধরে আর বলতে থাকে, আমি তোর ছেলেকে নিয়ে যাব, তা আমার। তারপর আবার ওটা নেমে দরজা খুলে চলে যায়। তারপর মামি অনেক কষ্টে বিছানা থেকে উঠে ওই ব্যথা নিয়ে নিচে চলে যান সিকিউরিটি রুমে। সেদিন ওই মারাঠি কাকিমারা ছিলেন না। সিকিউরিটি রুম থেকেই মামি মামাকে ফোন করেন। মামার তখনও প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। মামি ততক্ষণ নিচে সিকিউরিটি রুমেই অপেক্ষা করবেন, এই বলে ফোনটা রেখে দেন। তারপরে মামা এলে মামি মামার সাথেই ওপরে আসেন। কিন্তু সেদিনের ঘটনা এখানেই শেষ হয়নি। মামা এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। ভোর রাত তখন। আবার মামির ঘুম ভেঙে যায় প্রচণ্ড জোরে জানলার খোলা শব্দ। জানলার পাশের দিকে মামা শুয়ে আছে আর মামির ধারের দিকে। মামি মামাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু মামাকে ওঠানো যায় না। 17 তলার ওপরে জানলার গ্রিল ধরে ওটা ঝুলতে থাকে। তারপর প্রচণ্ড আওয়াজ করে ওটা ভেতরে এসে মামির বুকের ওপরে বসে, গলা টিপে ধরে। এবার আক্রোশটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর মামির পেটে চেপে চেপে হাত ভরতে থাকে। মামাকে ডাকার অনেক চেষ্টা করে মামি, কিন্তু কোনো সাড়া নেই। এবার ওটা বলে, তুই যেখানেই যা পার পাবি না, তোর ছেলেকে আমি নিয়েই যাব। তারপর আবার ওটা দরজা খুলে চলে যায়। তারপর মামি ভয় এবং যন্ত্রণায় অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকেন। ভোরের দিকের মামার ঘুম ভাঙে। চোখ খুলেই উনি দেখেন যে জানলাটা খোলা, কিন্তু রাতে উনি নিজে জানলাটা বন্ধ করে শুয়েছেন। হয়তো মামি গরম লাগার কারণে খুলে দিয়েছে। তারপর বাথরুমে যাওয়ার জন্য খাটের নিচে নামতেই উনি দেখেন বেডরুমের দরজা খোলা, মেন ডোরটা খোলা, কিন্তু মামি তো ঘরে শুয়ে আছে। মামা মামিকে ডাকতে থাকেন, কিন্তু মামি ওঠে না। মামা ভয় পেয়ে যায়। ডাকাডাকি করে নিচের ওই কাকিমাকে ডেকে আনেন। ততক্ষণে ওনারা ফিরে এসেছিলেন। উনি এসে দেখেন মামিকে অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে জল দিলে মামির জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই মামি বলে যে এই ফ্ল্যাটে উনি থাকবেন না। মামা বলেন যে আর 4-5 দিন পরেই তো ট্রেন, চলে যাবে কলকাতায়। মামি বলেন, না, আমি আজকেই যাব। মামি নাছোড় হয়ে পড়েন। মামাও আর বেশি কথা না বাড়িয়ে মামাকে নিয়ে প্লেনে করেই সেদিনকে কলকাতায় ফিরে আসেন। কী ভাবছেন গল্পটা এখানেই শেষ? কিভাবে ওই পেতনি সুদূর বোম্বে থেকে কলকাতায় এলো? কিভাবে ওর থেকে পরিত্রাণ পাওয়া গেল? কি ছিল ওই ফ্ল্যাটে? এই ঘটনার দ্বিতীয় পর্ব আসবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 8টায়। এই ধরনের আরও ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনিও যদি কোনো ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের ভূতপুরীর আড্ডায় শোনাতে চান, তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ভালো থাকবেন।
কি হবে বলুন তো? যখন বোম্বে নিবাসী এক মহিলার গর্ভের সন্তানের দিকে নজর পড়ে এক প্রেতাত্মার, আর ওই বাচ্চার লোভে যখন ওই প্রেতাত্মা বোম্বে থেকে কলকাতা পর্যন্ত ধাওয়া করে। ভূতপুরীর আড্ডা ৩য় এপিসোডে আমি আবেশ সিংহ রায় সেই ঘটনাই আপনাদের শোনাবো। আমাদের এই আড্ডাপুরীতে আপনি আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক অলৌকিক ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সবার সাথে শেয়ার করে নিতে আমায় ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করুন। ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধে 8টায় ভূতপুরীর আড্ডায় আড্ডা মারতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঘটনাটি পছন্দ হলে দয়া করে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার আবদার রইল। আর আমার যে যে জায়গায় খামতি রয়েছে বলে আপনাদের মনে হয়, দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করার। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। আজকের এই ভয়ানক ঘটনাটি পাঠিয়েছেন যাদবপুর থেকে অঙ্কুর মাইতি। ঘটনাটি ঘটে অঙ্কুরের ছোটো মামা ও মামির সাথে। অঙ্কুর যেভাবে ঘটনাটি লিখেছে আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমার ছোটো মামা ছিল খুব উড়নচণ্ডী ধরনের। মূল স্রোতের দিকে না হেঁটে উনি বরাবরই বিপরীত স্রোতের দিকে সাঁতার কেটেছেন। আমার বড় মামা যতই শিক্ষিত, মার্জিত, দায়িত্ব সম্পূর্ণ ছিল, ছোটো মামা ছিল একদম তার উল্টো। দাদুর অর্থনৈতিক অবস্থা খুব ভালো না থাকায় বাড়ির বড় ছেলে মানে আমার বড় মামাকেই 16 বছর বয়সে সংসারে হাল ধরতে হয়। বাড়ির ছোট ছেলে সেই সব দিকে কোনো কৌতূহলই ছিল না। ছোটো মামার যখন 14 বছর বয়স, তখন বন্ধুদের পাল্লায় পড়ে হঠাৎ তার হুঁচুকোটে গাড়ি চালানো শিখবে। বাড়িতে বললে তো কেউ আর টাকা দেবে না, তাই বড় আমার অতি সাধের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আস্তে আস্তে টাকা সরানো শুরু। বড় আমার লক্ষ্মীর ভাণ্ডারটা রাখা ছিল একটা বাক্সের ভেতর। রোজ বাক্সটা খুলে ভাণ্ডারটা না তুলেই বড় আমার টাকা ফেলে দিত। আর ছোট মামা সেই ভাণ্ডারের নিচের দিকে একটা ফুটো করে দিয়েছিল টাকাগুলো বের করার জন্য। এরকম করে 2-3 মাস কেটে যায় আর ছোট আমার গাড়ি শেখাও হয়ে যায়। ধরা পড়ে হঠাৎ যখন একদিন ড্রাইভিং লাইসেন্সটা বড় মামার চোখে পড়ে যায়। টাকা কোথায় পেয়েছে জিজ্ঞেস করাতেই ছোট মামা সব বলে দেয়। সেদিন বড় মামা তার ভাইকে খুব মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ছোট মামাও ছিল তার কাটা। অভিমানে তিনিও বাড়ি থেকে বেরিয়ে যান। 2-1 দিন পর দিদা দাদুর বলাতে বড় মামার রাগ কমিয়ে ভাইকে খুঁজতে শুরু করেন, কিন্তু ভাইকে খুঁজে পান না তিনি। প্রায় 5-6 মাস পর ছোট মামার ফোন আসে হঠাৎ একদিন। ছোট মামাকে পুলিশ ধরেছে, তাও আবার কলকাতার নয়, বোম্বেতে। কী কারণে ধরেছে সেটা আর বললাম না। বড় মামার কিছু জানাশোনা ছিল তখন সেই শহরে, তাদের সাহায্যেই ছাড়া পায় ছোট মামা। যাই হোক, ছোট মামা তারপর কলকাতায় না এসে বড় মামার কন্ট্যাক্টস ব্যবহার করেই সেখানকার জহুরি মার্কেটে কাজে ঢুকে যান। 4-5 বছরের মধ্যে উন্নতিও করে ফেলেন খুব তাড়াতাড়ি। তখন তার নিজের ব্যবসাও তৈরি করে ফেলেন। মামার যখন 25-26 বছর বয়স, সেই সময় তার সাথে আলাপ হয় বোম্বে নিবাসী এক বাঙালি কন্যার। পরবর্তীকালে তিনি আমার মামি হন। বিয়ের পরে মামা একটা ফ্ল্যাট ভাড়া নেন ওই জহুরি মার্কেটে এলাকাতেই। মামার ফ্ল্যাটটা ছিল 17 তলায়। 1-1.5 বছর পরের কথা। ছোট মামি তখন 4-5 মাসের প্রেগনেন্ট। কাজের জন্য মামার আসতে প্রায় দেরি হতো। মামির এই অবস্থার জন্যই তিনি ঘড়ি ধরে খাওয়া দাওয়া করতেন। একদিন রাতে মামি যথারীতি টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েন। রাতের দিকে যখন তার ঘুম ভাঙে, তিনি দেখেন টিভিটা বন্ধ করা, কিন্তু তিনি যে টিভি বন্ধ করেননি সেটা তার স্পষ্ট মনে আছে। হয়তো রিমোটে হাত লেগে বন্ধ হয়ে গেছে। তাই সেরকম পাত্তা না দিয়ে উনি বাথরুমে চলে যান। তারপর বাথরুমে বেরিয়ে তিনি জল খেতে যান। টিভি যে টেবিলের ওপর রাখা ছিল সেই টেবিলে টিভির পাশে রাখা থাকতো জলের বোতলটা, আর সেই দেওয়ালেই ছিল সুইচ বোর্ড। জল খেতে খেতে মামির চোখ যায় ওই সুইচ বোর্ডের দিকে। টিভির সুইচটা অফ করা। মামি প্রত্যেক দিন রিমোট দিয়ে টিভি অফ করে ঘুমিয়ে পড়েন। রিমোট দিয়ে বন্ধ করার পরে এই অবস্থায় আবার বিছানা থেকে উঠে গিয়ে সুইচ বোর্ড থেকে অফ করাটা মামির পক্ষে সম্ভব নয়। মামা রাতে বাড়িতে ফিরে শোবার আগে অফ করে দিতেন।
মামি একটু অবাক হন, কিন্তু সেই রকম কিছু আর বলেন না কাউকে। দুদিন পরে দুপুরবেলা মামি রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে শুয়ে আছেন। পুরোপুরি চোখটা লাগেনি তখনও। উনি ফ্ল্যাটের মেন গেটে টোকা মারার আওয়াজ পান। কেউ হয়তো এসছে। অনেক সময় নিচের ফ্ল্যাটের এক মারাঠি মহিলা দুপুরবেলা মাইমার সাথে গল্প করতে আসেন। দুটো বাচ্চা ছেলেমেয়ে থাকে, আর সারাদিন তো মেয়েটা একাই থাকে, তাও আবার এই অবস্থায়। তাই উনি খুব খোঁজখবর রাখতেন মাইমার। তো এবার মাইমা উঠে গিয়ে দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। এনাকে বদমাইশি করছে, হয়তো কোনো বাচ্চা কলিং বেল অবধি হাত যায়নি তার, তাই হয়তো টোকা মেরেই বদমাইশি করছে। এই ভেবে উনি আবার বেডরুমে এসে শুয়ে পড়েন। এর পরের দিনের ঘটনা, মামি দুপুরবেলা ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা দুম আওয়াজ হওয়াতে ওনার ঘুমটা ভেঙে যায়। উনি তাকিয়ে দেখেন ওনার খাটের পাশের জানলাটা খুলে গেছে, আর সেই জানলার পাশে একটা বীভৎস দেখতে মহিলা লাল কাপড়ে দাঁড়িয়ে আছে। ওর মুখটা যেন ঝলসে গেছে, আর ওর নাক নেই, নাকের জায়গাটা ভাঙা। নাকের জায়গা দিয়ে ওর মুখের ভেতরটা দেখা যাচ্ছে। পুড়ে গেলে যেমন ফোসকা পড়ে যায় গায়ে, সেরকম ফোসকা ওর সারা গায়ে পড়ে আছে। হঠাৎ নিজের বাড়ির ভেতরে ওটা দেখে উনি এতটাই ভয় পেয়ে যান যে উনি বুঝতেই পারেন না যে এই সময় কি করা উচিত। শুধু দেখে যাচ্ছিলেন। হাত পা নাড়ানোর মতো সাধারণ ক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছিলেন সেই সময়তে। এরপর ওই অশরীরটি জানলা দিয়ে এগিয়ে এসে মামির পেটের ওপরে বসে। তারপর কাপড় সরিয়ে পেটের ওপরে হাত বোলাতে শুরু করে। মামি চুপ করে শুধু দেখে যাচ্ছিল। তারপর ওটা মামির দিকে তাকিয়ে মারাঠি ভাষায় বলে ওঠে, এটাকে আমি নিয়ে যাব, এটা আমার। তারপর মামির পেট থেকে উঠে বেডরুমের দরজা খুলে, তারপর ফ্ল্যাটের মেন ডোর খুলে অবয়বটি বেরিয়ে যায়। মামি যে কতক্ষণ ওইভাবে শুয়েছিলেন তা জানা নেই। অনেকক্ষণ পর দরজা খোলা আছে দেখে নিচের ফ্ল্যাটের মারাঠি মহিলাটি ঘরে ঢুকে মামিকে শুয়ে থাকতে দেখেন। অনেক জিজ্ঞাসা করার পরেও মামি ওনাকে কিছু বলেননি। পরে রাতে মামা এলে মামি পুরো ঘটনাটা বলে, কিন্তু উড়নচণ্ডী মামা ভূতে কি আর বিশ্বাস করে? এই রকম 2-3 বার হয় মাইমার সাথে। ওটা জানলা খুলে আসে আর দরজা খুলে চলে যায়, শুধু বলে যায় যে পেটের ছেলেটাকে সে নিয়ে যাবে। ওটা এলেই মামির চোখ খুলে যায়, কিন্তু মামি হাত পা নাড়াতে পারে না, চেঁচাতেও পারে না। দিনে দিনে মাইমার শরীরটাও ভেঙে যেতে শুরু করে। মামির অসুস্থতার খবর পেয়ে আমার দিদা যখন ফোন করে, তখন মামি দিদাকে পুরো ঘটনাটা বলে। আমার দিদা মামিকে বলে বালিশের নিচে পেরেক বা লোহা জাতীয় কিছু নিয়ে শুয়ে থাকতে। মামি তার পরের দিনই দুপুরবেলা বালিশের তলায় পেরেক রেখে শুয়ে পড়েন, কিন্তু ওটা আর আসে না। মাইমা ভাবলেন হয়তো এই পেরেক রাখার জন্যই আর আসছে না। যাক বাবা, তাহলে রেহাই পাওয়া গেল। সেদিন রাতের ঘটনা। সেদিনও অনেক রাত হয়ে যাওয়ায় মামি রাতের খাবার খেয়ে টিভি দেখতে থাকেন। চোখটা লেগেও এসেছিল। হঠাৎ মামি আবার তার বুকের ওপরে চাপ অনুভব করেন। ঘুম ভেঙে যায়। মামির চোখ খুলতেই ওনার সামনে আবার সেই ভয়ঙ্কর মুখ। ওটা আবার বলে, পেরেক নিয়ে শুয়ে আছিস? কি ভেবেছিস পেরেক নিয়ে থাকলে আমি আসবো না? তোর পেটের ছেলেটাকে আমি নিয়েই যাব। তারপর আবার পেটের ওপর হাত বোলাতে শুরু করেন। মামি ভয়ে সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে আছে। তারপর এক সময় আর সহ্য করতে না পেরে মামি অজ্ঞান হয়ে যান। মাঝরাতে নিচের ফ্ল্যাটের ওই কাকিমার ছেলে ছাদ থেকে নিচে নামার সময় ফ্ল্যাটের দরজা খোলা দেখে সবাইকে ডেকে আনে। ওই কাকিমাই তারপর মামাকে ফোন করলে মামাও চলে আসেন। জ্ঞান ফেরার পরে মামি ওই মারাঠি কাকিমাকে পুরো ঘটনাটা বলেন। জিজ্ঞেসও করেন যে উনি এই বিষয়ে কিছু জানেন কিনা, কিন্তু উনি ডিনাই করে যান। মামা এবার ঠিক করেন যে মামিকে কলকাতায় দিদার কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু মামি তো আর একা আসতে পারবেন না, মামাকেও সঙ্গে আসতে হবে। মামা কদিন সময় নেন। 1 সপ্তাহের মধ্যে তিনি তার সমস্ত কাজ সামলে মামাকে নিয়ে কলকাতায় আসবেন। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু মামা এইসব বিষয় মানতে নারাজ। উনি বারবার মামিকে বলতে থাকেন যে এটা তোমার মনের ভুল। পরের দিন মামা অফিস বেরোনোর আগেই মামি তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে, সন্ধ্যের মধ্যে। মামা বলে যায়
যে সে এবার থেকে বিকেলের মধ্যেই ফিরে আসবে, যতই না মামি কলকাতা যাচ্ছেন। আর দুপুরবেলা করে ওই মারাঠি কাকিমা মামির সাথে এসে থাকবে। কিন্তু সেদিন মামা শহরের থেকে অনেকটা দূরে যান এক কাজে। প্ল্যান মোতাবেক মামার বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসার কথা, কিন্তু হয়ে যায় দেরি। মামা মামিকে খেয়ে নিতে বলেন। মামি খেয়ে টিভি দেখতে থাকে, কিন্তু ঘুমন না। খাটের পাশে জানলাটাও বন্ধ। রাত 1টা নাগাদ হঠাৎ ওই জানলা খুলে যায়। মামি তখন জেগে। মামি জানলার দিকে তাকিয়ে দেখেন যে ওই পেত্রিটা জানলার গ্রিল ধরে ঝুলে আছে। মামি মন্ত্র পড়তে চান, কিন্তু ওনার কোনো মন্ত্র মনে পড়ছে না সেই সময়। এদিকে উনি প্রত্যেক দিন দুবেলা মন্ত্র পড়ে পুজো করেন। এবার ওই পেতনি জানলা থেকে মিলিয়ে যায়। মামি ঘেমে স্নান। বিছানা থেকে ওঠার ক্ষমতা ওনার নেই, কিন্তু এবার খাটের এক পাশ থেকে একটা হাত নিচে থেকে উঠে মামির দিকে আসতে থাকে। তারপর একটা লম্বা হাত সেই মামির পেটে হাত পড়তে থাকে। মামির খুব যন্ত্রণা হয়। তারপর হাতটা পেট থেকে উঠে মামির গলাটা চেপে ধরে আর বলতে থাকে, আমি তোর ছেলেকে নিয়ে যাব, তা আমার। তারপর আবার ওটা নেমে দরজা খুলে চলে যায়। তারপর মামি অনেক কষ্টে বিছানা থেকে উঠে ওই ব্যথা নিয়ে নিচে চলে যান সিকিউরিটি রুমে। সেদিন ওই মারাঠি কাকিমারা ছিলেন না। সিকিউরিটি রুম থেকেই মামি মামাকে ফোন করেন। মামার তখনও প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। মামি ততক্ষণ নিচে সিকিউরিটি রুমেই অপেক্ষা করবেন, এই বলে ফোনটা রেখে দেন। তারপরে মামা এলে মামি মামার সাথেই ওপরে আসেন। কিন্তু সেদিনের ঘটনা এখানেই শেষ হয়নি। মামা এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। ভোর রাত তখন। আবার মামির ঘুম ভেঙে যায় প্রচণ্ড জোরে জানলার খোলা শব্দ। জানলার পাশের দিকে মামা শুয়ে আছে আর মামির ধারের দিকে। মামি মামাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু মামাকে ওঠানো যায় না। 17 তলার ওপরে জানলার গ্রিল ধরে ওটা ঝুলতে থাকে। তারপর প্রচণ্ড আওয়াজ করে ওটা ভেতরে এসে মামির বুকের ওপরে বসে, গলা টিপে ধরে। এবার আক্রোশটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর মামির পেটে চেপে চেপে হাত ভরতে থাকে। মামাকে ডাকার অনেক চেষ্টা করে মামি, কিন্তু কোনো সাড়া নেই। এবার ওটা বলে, তুই যেখানেই যা পার পাবি না, তোর ছেলেকে আমি নিয়েই যাব। তারপর আবার ওটা দরজা খুলে চলে যায়। তারপর মামি ভয় এবং যন্ত্রণায় অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকেন। ভোরের দিকের মামার ঘুম ভাঙে। চোখ খুলেই উনি দেখেন যে জানলাটা খোলা, কিন্তু রাতে উনি নিজে জানলাটা বন্ধ করে শুয়েছেন। হয়তো মামি গরম লাগার কারণে খুলে দিয়েছে। তারপর বাথরুমে যাওয়ার জন্য খাটের নিচে নামতেই উনি দেখেন বেডরুমের দরজা খোলা, মেন ডোরটা খোলা, কিন্তু মামি তো ঘরে শুয়ে আছে। মামা মামিকে ডাকতে থাকেন, কিন্তু মামি ওঠে না। মামা ভয় পেয়ে যায়। ডাকাডাকি করে নিচের ওই কাকিমাকে ডেকে আনেন। ততক্ষণে ওনারা ফিরে এসেছিলেন। উনি এসে দেখেন মামিকে অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে জল দিলে মামির জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই মামি বলে যে এই ফ্ল্যাটে উনি থাকবেন না। মামা বলেন যে আর 4-5 দিন পরেই তো ট্রেন, চলে যাবে কলকাতায়। মামি বলেন, না, আমি আজকেই যাব। মামি নাছোড় হয়ে পড়েন। মামাও আর বেশি কথা না বাড়িয়ে মামাকে নিয়ে প্লেনে করেই সেদিনকে কলকাতায় ফিরে আসেন। কী ভাবছেন গল্পটা এখানেই শেষ? কিভাবে ওই পেতনি সুদূর বোম্বে থেকে কলকাতায় এলো? কিভাবে ওর থেকে পরিত্রাণ পাওয়া গেল? কি ছিল ওই ফ্ল্যাটে? এই ঘটনার দ্বিতীয় পর্ব আসবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 8টায়। এই ধরনের আরও ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনিও যদি কোনো ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের ভূতপুরীর আড্ডায় শোনাতে চান, তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ভালো থাকবেন।
কি হবে বলুন তো? যখন বোম্বে নিবাসী এক মহিলার গর্ভের সন্তানের দিকে নজর পড়ে এক প্রেতাত্মার, আর ওই বাচ্চার লোভে যখন ওই প্রেতাত্মা বোম্বে থেকে কলকাতা পর্যন্ত ধাওয়া করে। ভূতপুরীর আড্ডা ৩য় এপিসোডে আমি আবেশ সিংহ রায় সেই ঘটনাই আপনাদের শোনাবো। আমাদের এই আড্ডাপুরীতে আপনি আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক অলৌকিক ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সবার সাথে শেয়ার করে নিতে আমায় ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করুন। ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধ্যে 8টায় ভূতপুরীর আড্ডায় আড্ডা মারতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঘটনাটি পছন্দ হলে দয়া করে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার আবদার রইল। আর আমার যে যে জায়গায় খামতি রয়েছে বলে আপনাদের মনে হয়, দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করার। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। আজকের এই ভয়ানক ঘটনাটি পাঠিয়েছেন যাদবপুর থেকে অঙ্কুর মাইতি। ঘটনাটি ঘটে অঙ্কুরের ছোট মামা ও মামির সাথে। অঙ্কুর যেভাবে ঘটনাটি লিখেছে আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমার ছোট মামা ছিল খুব উড়নচণ্ডী ধরনের। মূল স্রোতের দিকে না হেঁটে উনি বরাবরই বিপরীত স্রোতের দিকে সাঁতার কেটেছেন। আমার বড় মামা যতই শিক্ষিত, মার্জিত, দায়িত্ব সম্পন্ন ছিল, ছোট মামা ছিল একদম তার উল্টো। দাদুর অর্থনৈতিক অবস্থা খুব ভালো না থাকায় বাড়ির বড় ছেলে মানে আমার বড় মামাকেই 16 বছর বয়সে সংসারে হাল ধরতে হয়। বাড়ির ছোট ছেলে সেই সব দিকে কোনো কৌতূহলই ছিল না। ছোট মামার যখন 14 বছর বয়স, তখন বন্ধুদের পাল্লায় পড়ে হঠাৎ তার হুঁচুকোঠে গাড়ি চালানো শিখবে। বাড়িতে বললে তো কেউ আর টাকা দেবে না, তাই বড় আমার অতি সাধের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আস্তে আস্তে টাকা সরানো শুরু। বড় আমার লক্ষ্মীর ভাণ্ডারটা রাখা ছিল একটা বাক্সের ভেতর। রোজ বাক্সটা খুলে ভাণ্ডারটা না তুলেই বড় আমার টাকা ফেলে দিত, আর ছোট মামা সেই ভাণ্ডারের নিচের দিকে একটা ফুটো করে দিয়েছিল টাকাগুলো বের করার জন্য। এরকম করে 2-3 মাস কেটে যায়, আর ছোট আমার গাড়ি শেখাও হয়ে যায়। ধরা পড়ে হঠাৎ যখন একদিন ড্রাইভিং লাইসেন্সটা বড় মামার চোখে পড়ে যায়। টাকা কোথায় পেয়েছে জিজ্ঞেস করাতেই ছোট মামা সব বলে দেয়। সেদিন বড় মামা তার ভাইকে খুব মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ছোট মামাও ছিল তার কাটা। অভিমানে তিনিও বাড়ি থেকে বেরিয়ে যান। 2-1 দিন পর দিদা দাদুর বলাতে বড় মামার রাগ কমিয়ে ভাইকে খুঁজতে শুরু করেন, কিন্তু ভাইকে খুঁজে পান না তিনি। প্রায় 5-6 মাস পর ছোট মামার ফোন আসে হঠাৎ একদিন। ছোট মামাকে পুলিশ ধরেছে, তাও আবার কলকাতার নয়, বোম্বেতে। কী কারণে ধরেছে সেটা আর বললাম না। বড় মামার কিছু জানাশোনা ছিল তখন সেই শহরে, তাদের সাহায্যেই ছাড়া পায় ছোট মামা। যাই হোক, ছোট মামা তারপর কলকাতায় না এসে বড় মামার কন্ট্যাক্টস ব্যবহার করেই সেখানকার জহুরি মার্কেটে কাজে ঢুকে যান। 4-5 বছরের মধ্যে উন্নতিও করে ফেলেন খুব তাড়াতাড়ি। তখন তার নিজের ব্যবসাও তৈরি করে ফেলেন। মামার যখন 25-26 বছর বয়স, সেই সময় তার সাথে আলাপ হয় বোম্বে নিবাসী এক বাঙালি কন্যার। পরবর্তীকালে তিনি আমার মামি হন। বিয়ের পরে মামা একটা ফ্ল্যাট ভাড়া নেন ওই জহুরি মার্কেটে এলাকাতেই। মামার ফ্ল্যাটটা ছিল 17 তলায়। 1-1.5 বছর পরের কথা। ছোট মামি তখন 4-5 মাসের প্রেগনেন্ট। কাজের জন্য মামার আসতে প্রায় দেরি হতো। মামির এই অবস্থার জন্যই তিনি ঘড়ি ধরে খাওয়া দাওয়া করতেন। একদিন রাতে মামি যথারীতি টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েন। রাতের দিকে যখন তার ঘুম ভাঙে, তিনি দেখেন টিভিটা বন্ধ করা, কিন্তু তিনি যে টিভি বন্ধ করেননি সেটা তার স্পষ্ট মনে আছে। হয়তো রিমোটে হাত লেগে বন্ধ হয়ে গেছে। তাই সেরকম পাত্তা না দিয়ে উনি বাথরুমে চলে যান। তারপর বাথরুমে বেরিয়ে তিনি জল খেতে যান। টিভি যে টেবিলের ওপর রাখা ছিল সেই টেবিলে টিভির পাশে রাখা থাকতো জলের বোতলটা, আর সেই দেওয়ালেই ছিল সুইচ বোর্ড। জল খেতে খেতে মামির চোখ যায় ওই সুইচ বোর্ডের দিকে। টিভির সুইচটা অফ করা। মামি প্রত্যেক দিন রিমোট দিয়ে টিভি অফ করে ঘুমিয়ে পড়েন। রিমোট দিয়ে বন্ধ করার পরে এই অবস্থায় আবার বিছানা থেকে উঠে গিয়ে সুইচ বোর্ড থেকে অফ করাটা মামির পক্ষে সম্ভব নয়। মামা রাতে বাড়িতে ফিরে শোবার আগে অফ করে দিতেন।
মামি একটু অবাক হন, কিন্তু সেই রকম কিছু আর বলেন না কাউকে। দুদিন পরে দুপুরবেলা মামি রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে শুয়ে আছেন। পুরোপুরি চোখটা লাগেনি তখনও। উনি ফ্ল্যাটের মেন গেটে টোকা মারার আওয়াজ পান। কেউ হয়তো এসছে। অনেক সময় নিচের ফ্ল্যাটের এক মারাঠি মহিলা দুপুরবেলা মাইমার সাথে গল্প করতে আসেন। দুটো বাচ্চা ছেলেমেয়ে থাকে, আর সারাদিন তো মেয়েটা একাই থাকে, তাও আবার এই অবস্থায়। তাই উনি খুব খোঁজখবর রাখতেন মাইমার। তো এবার মাইমা উঠে গিয়ে দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। এনাকে বদমাইশি করছে, হয়তো কোনো বাচ্চা কলিং বেল অবধি হাত যায়নি তার, তাই হয়তো টোকা মেরেই বদমাইশি করছে। এই ভেবে উনি আবার বেডরুমে এসে শুয়ে পড়েন। এর পরের দিনের ঘটনা, মামি দুপুরবেলা ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা দুম আওয়াজ হওয়াতে ওনার ঘুমটা ভেঙে যায়। উনি তাকিয়ে দেখেন ওনার খাটের পাশের জানলাটা খুলে গেছে, আর সেই জানলার পাশে একটা বীভৎস দেখতে মহিলা লাল কাপড় দাঁড়িয়ে আছে। ওর মুখটা যেন ঝলসে গেছে, আর ওর নাক নেই, নাকের জায়গাটা ভাঙা। নাকের জায়গা দিয়ে ওর মুখের ভেতরটা দেখা যাচ্ছে। পুড়ে গেলে যেমন ফোসকা পড়ে যায় গায়ে, সেরকম ফোসকা ওর সারা গায়ে পড়ে আছে। হঠাৎ নিজের বাড়ির ভেতরে ওটা দেখে উনি এতটাই ভয় পেয়ে যান যে উনি বুঝতেই পারেন না যে এই সময় কি করা উচিত। শুধু দেখে যাচ্ছিলেন। হাত পা নাড়ানোর মতো সাধারণ ক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছিলেন সেই সময়তে। এরপর ওই অশরীরটি জানলা দিয়ে এগিয়ে এসে মামির পেটের ওপরে বসে। তারপর কাপড় সরিয়ে পেটের ওপরে হাত বোলাতে শুরু করে। মামি চুপ করে শুধু দেখে যাচ্ছিল। তারপর ওটা মামির দিকে তাকিয়ে মারাঠি ভাষায় বলে ওঠে, এটাকে আমি নিয়ে যাব, এটা আমার। তারপর মামির পেট থেকে উঠে বেডরুমের দরজা খুলে, তারপর ফ্ল্যাটের মেন ডোর খুলে অবয়বটি বেরিয়ে যায়। মামি যে কতক্ষণ ওইভাবে শুয়েছিলেন তা জানা নেই। অনেকক্ষণ পর দরজা খোলা আছে দেখে নিচের ফ্ল্যাটের মারাঠি মহিলাটি ঘরে ঢুকে মামিকে শুয়ে থাকতে দেখেন। অনেক জিজ্ঞাসা করার পরেও মামি ওনাকে কিছু বলেননি। পরে রাতে মামা এলে মামি পুরো ঘটনাটা বলে, কিন্তু উড়নচণ্ডী মামা ভূতে কি আর বিশ্বাস করে? এই রকম 2-3 বার হয় মাইমার সাথে। ওটা জানলা খুলে আসে আর দরজা খুলে চলে যায়, শুধু বলে যায় যে পেটের ছেলেটাকে সে নিয়ে যাবে। ওটা এলেই মামির চোখ খুলে যায়, কিন্তু মামি হাত পা নাড়াতে পারে না, চেঁচাতেও পারে না। দিনে দিনে মাইমার শরীরটাও ভেঙে যেতে শুরু করে। মামির অসুস্থতার খবর পেয়ে আমার দিদা যখন ফোন করে, তখন মামি দিদাকে পুরো ঘটনাটা বলে। আমার দিদা মামিকে বলে বালিশের নিচে পেরেক বা লোহা জাতীয় কিছু নিয়ে শুয়ে থাকতে। মামি তার পরের দিনই দুপুরবেলা বালিশের তলায় পেরেক রেখে শুয়ে পড়েন, কিন্তু ওটা আর আসে না। মাইমা ভাবলেন হয়তো এই পেরেক রাখার জন্যই আর আসছে না। যাক বাবা, তাহলে রেহাই পাওয়া গেল। সেদিন রাতের ঘটনা। সেদিনও অনেক রাত হয়ে যাওয়ায় মামি রাতের খাবার খেয়ে টিভি দেখতে থাকেন। চোখটা লেগেও এসেছিল। হঠাৎ মামি আবার তার বুকের ওপরে চাপ অনুভব করেন। ঘুম ভেঙে যায়। মামির চোখ খুলতেই ওনার সামনে আবার সেই ভয়ঙ্কর মুখ। ওটা আবার বলে, পেরেক নিয়ে শুয়ে আছিস? কি ভেবেছিস পেরেক নিয়ে থাকলে আমি আসবো না? তোর পেটের ছেলেটাকে আমি নিয়েই যাব। তারপর আবার পেটের ওপর হাত বোলাতে শুরু করেন। মামি ভয়ে সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে আছে। তারপর এক সময় আর সহ্য করতে না পেরে মামি অজ্ঞান হয়ে যান। মাঝরাতে নিচের ফ্ল্যাটের ওই কাকিমার ছেলে ছাদ থেকে নিচে নামার সময় ফ্ল্যাটের দরজা খোলা দেখে সবাইকে ডেকে আনে। ওই কাকিমাই তারপর মামাকে ফোন করলে মামাও চলে আসেন। জ্ঞান ফেরার পরে মামি ওই মারাঠি কাকিমাকে পুরো ঘটনাটা বলেন। জিজ্ঞেসও করেন যে উনি এই বিষয়ে কিছু জানেন কিনা, কিন্তু উনি ডিনাই করে যান। মামা এবার ঠিক করেন যে মামিকে কলকাতায় দিদার কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু মামি তো আর একা আসতে পারবেন না, মামাকেও সঙ্গে আসতে হবে। মামা কদিন সময় নেন। 1 সপ্তাহের মধ্যে তিনি তার সমস্ত কাজ সামলে মামাকে নিয়ে কলকাতায় আসবেন। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু মামা এইসব বিষয় মানতে নারাজ। উনি বারবার মামিকে বলতে থাকেন যে এটা তোমার মনের ভুল। পরের দিন মামা অফিস বেরোনোর আগেই মামি তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে, সন্ধ্যের মধ্যে। মামা বলে যায়
যে সে এবার থেকে বিকেলের মধ্যেই ফিরে আসবে, যতই না মামি কলকাতা যাচ্ছেন। আর দুপুরবেলা করে ওই মারাঠি কাকিমা মামির সাথে এসে থাকবে। কিন্তু সেদিন মামা শহরের থেকে অনেকটা দূরে যান এক কাজে। প্ল্যান মোতাবেক মামার বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসার কথা, কিন্তু হয়ে যায় দেরি। মামা মামিকে খেয়ে নিতে বলেন। মামি খেয়ে টিভি দেখতে থাকে, কিন্তু ঘুমন না। খাটের পাশে জানলাটাও বন্ধ। রাত 1টা নাগাদ হঠাৎ ওই জানলা খুলে যায়। মামি তখন জেগে। মামি জানলার দিকে তাকিয়ে দেখেন যে ওই পেত্রিটা জানলার গ্রিল ধরে ঝুলে আছে। মামি মন্ত্র পড়তে চান, কিন্তু ওনার কোনো মন্ত্র মনে পড়ছে না সেই সময়। এদিকে উনি প্রত্যেক দিন দুবেলা মন্ত্র পড়ে পুজো করেন। এবার ওই পেতনি জানলা থেকে মিলিয়ে যায়। মামি ঘেমে স্নান। বিছানা থেকে ওঠার ক্ষমতা ওনার নেই, কিন্তু এবার খাটের এক পাশ থেকে একটা হাত নিচে থেকে উঠে মামির দিকে আসতে থাকে। তারপর একটা লম্বা হাত সেই মামির পেটে হাত পড়তে থাকে। মামির খুব যন্ত্রণা হয়। তারপর হাতটা পেট থেকে উঠে মামির গলাটা চেপে ধরে আর বলতে থাকে, আমি তোর ছেলেকে নিয়ে যাব, তা আমার। তারপর আবার ওটা নেমে দরজা খুলে চলে যায়। তারপর মামি অনেক কষ্টে বিছানা থেকে উঠে ওই ব্যথা নিয়ে নিচে চলে যান সিকিউরিটি রুমে। সেদিন ওই মারাঠি কাকিমারা ছিলেন না। সিকিউরিটি রুম থেকেই মামি মামাকে ফোন করেন। মামার তখনও প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। মামি ততক্ষণ নিচে সিকিউরিটি রুমেই অপেক্ষা করবেন, এই বলে ফোনটা রেখে দেন। তারপরে মামা এলে মামি মামার সাথেই ওপরে আসেন। কিন্তু সেদিনের ঘটনা এখানেই শেষ হয়নি। মামা এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। ভোর রাত তখন। আবার মামির ঘুম ভেঙে যায় প্রচণ্ড জোরে জানলার খোলা শব্দ। জানলার পাশের দিকে মামা শুয়ে আছে আর মামির ধারের দিকে। মামি মামাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু মামাকে ওঠানো যায় না। 17 তলার ওপরে জানলার গ্রিল ধরে ওটা ঝুলতে থাকে। তারপর প্রচণ্ড আওয়াজ করে ওটা ভেতরে এসে মামির বুকের ওপরে বসে, গলা টিপে ধরে। এবার আক্রোশটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর মামির পেটে চেপে চেপে হাত ভরতে থাকে। মামাকে ডাকার অনেক চেষ্টা করে মামি, কিন্তু কোনো সাড়া নেই। এবার ওটা বলে, তুই যেখানেই যা পার পাবি না, তোর ছেলেকে আমি নিয়েই যাব। তারপর আবার ওটা দরজা খুলে চলে যায়। তারপর মামি ভয় এবং যন্ত্রণায় অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকেন। ভোরের দিকের মামার ঘুম ভাঙে। চোখ খুলেই উনি দেখেন যে জানলাটা খোলা, কিন্তু রাতে উনি নিজে জানলাটা বন্ধ করে শুয়েছেন। হয়তো মামি গরম লাগার কারণে খুলে দিয়েছে। তারপর বাথরুমে যাওয়ার জন্য খাটের নিচে নামতেই উনি দেখেন বেডরুমের দরজা খোলা, মেন ডোরটা খোলা, কিন্তু মামি তো ঘরে শুয়ে আছে। মামা মামিকে ডাকতে থাকেন, কিন্তু মামি ওঠে না। মামা ভয় পেয়ে যায়। ডাকাডাকি করে নিচের ওই কাকিমাকে ডেকে আনেন। ততক্ষণে ওনারা ফিরে এসেছিলেন। উনি এসে দেখেন মামিকে অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে জল দিলে মামির জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই মামি বলে যে এই ফ্ল্যাটে উনি থাকবেন না। মামা বলেন যে আর 4-5 দিন পরেই তো ট্রেন, চলে যাবে কলকাতায়। মামি বলেন, না, আমি আজকেই যাব। মামি নাছোড় হয়ে পড়েন। মামাও আর বেশি কথা না বাড়িয়ে মামাকে নিয়ে প্লেনে করেই সেদিনকে কলকাতায় ফিরে আসেন। কী ভাবছেন গল্পটা এখানেই শেষ? কীভাবে ওই পেতনি সুদূর বোম্বে থেকে কলকাতায় এলো? কীভাবে ওর থেকে পরিত্রাণ পাওয়া গেল? কি ছিল ওই ফ্ল্যাটে? এই ঘটনার দ্বিতীয় পর্ব আসবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 8টায়। এই ধরনের আরও ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনিও যদি কোনো ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের ভূতপুরীর আড্ডায় শোনাতে চান, তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ভালো থাকবেন।
কি হবে বলুন তো? যখন বোম্বে নিবাসী এক মহিলার গর্ভের সন্তানের দিকে নজর পড়ে এক প্রেতাত্মার, আর ওই বাচ্চার লোভে যখন ওই প্রেতাত্মা বোম্বে থেকে কলকাতা পর্যন্ত ধাওয়া করে। ভূতপুরীর আড্ডা ৩য় এপিসোডে আমি আবেশ সিংহ রায় সেই ঘটনাই আপনাদের শোনাবো। আমাদের এই আড্ডাপুরীতে আপনি আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক অলৌকিক ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সবার সাথে শেয়ার করে নিতে আমায় ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করুন। ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার ঠিক সন্ধ্যে 8টায় ভূতপুরীর আড্ডায় আড্ডা মারতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঘটনাটি পছন্দ হলে দয়া করে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার আবদার রইল। আর আমার যে যে জায়গায় খামতি রয়েছে বলে আপনাদের মনে হয়, দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করার। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। আজকের এই ভয়ানক ঘটনাটি পাঠিয়েছেন যাদবপুর থেকে অঙ্কুর মাইতি। ঘটনাটি ঘটে অঙ্কুরের ছোট মামা ও মামির সাথে। অঙ্কুর যেভাবে ঘটনাটি লিখেছে আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমার ছোট মামা ছিল খুব উড়নচণ্ডী ধরনের। মূল স্রোতের দিকে না হেঁটে উনি বরাবরই বিপরীত স্রোতের দিকে সাঁতার কেটেছেন। আমার বড় মামা যতই শিক্ষিত, মার্জিত, দায়িত্ব সম্পূর্ণ ছিল, ছোট মামা ছিল একদম তার উল্টো। দাদুর অর্থনৈতিক অবস্থা খুব ভালো না থাকায় বাড়ির বড় ছেলে মানে আমার বড় মামাকেই 16 বছর বয়সে সংসারে হাল ধরতে হয়। বাড়ির ছোট ছেলে সেই সব দিকে কোনো কৌতূহলই ছিল না। ছোট মামার যখন 14 বছর বয়স, তখন বন্ধুদের পাল্লায় পড়ে হঠাৎ তার হুঁচুকোঠে গাড়ি চালানো শিখবে। বাড়িতে বললে তো কেউ আর টাকা দেবে না, তাই বড় আমার অতি সাধের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আস্তে আস্তে টাকা সরানো শুরু। বড় আমার লক্ষ্মীর ভাণ্ডারটা রাখা ছিল একটা বাক্সের ভেতর। রোজ বাক্সটা খুলে ভাণ্ডারটা না তুলেই বড় আমার টাকা ফেলে দিত, আর ছোট মামা সেই ভাণ্ডারের নিচের দিকে একটা ফুটো করে দিয়েছিল টাকাগুলো বের করার জন্য। এরকম করে 2-3 মাস কেটে যায়, আর ছোট আমার গাড়ি শেখাও হয়ে যায়। ধরা পড়ে হঠাৎ যখন একদিন ড্রাইভিং লাইসেন্সটা বড় মামার চোখে পড়ে যায়। টাকা কোথায় পেয়েছে জিজ্ঞেস করাতেই ছোট মামা সব বলে দেয়। সেদিন বড় মামা তার ভাইকে খুব মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ছোট মামাও ছিল তার কাটা। অভিমানে তিনিও বাড়ি থেকে বেরিয়ে যান। 2-1 দিন পর দিদা দাদুর বলাতে বড় মামার রাগ কমিয়ে ভাইকে খুঁজতে শুরু করেন, কিন্তু ভাইকে খুঁজে পান না তিনি। প্রায় 5-6 মাস পর ছোট মামার ফোন আসে হঠাৎ একদিন। ছোট মামাকে পুলিশ ধরেছে, তাও আবার কলকাতার নয়, বোম্বেতে। কী কারণে ধরেছে সেটা আর বললাম না। বড় মামার কিছু জানাশোনা ছিল তখন সেই শহরে, তাদের সাহায্যেই ছাড়া পায় ছোট মামা। যাই হোক, ছোট মামা তারপর কলকাতায় না এসে বড় মামার কন্ট্যাক্টস ব্যবহার করেই সেখানকার জহুরি মার্কেটে কাজে ঢুকে যান। 4-5 বছরের মধ্যে উন্নতিও করে ফেলেন খুব তাড়াতাড়ি। তখন তার নিজের ব্যবসাও তৈরি করে ফেলেন। মামার যখন 25-26 বছর বয়স, সেই সময় তার সাথে আলাপ হয় বোম্বে নিবাসী এক বাঙালি কন্যার। পরবর্তীকালে তিনি আমার মামি হন। বিয়ের পরে মামা একটা ফ্ল্যাট ভাড়া নেন ওই জহুরি মার্কেটে এলাকাতেই। মামার ফ্ল্যাটটা ছিল 17 তলায়। 1-1.5 বছর পরের কথা। ছোট মামি তখন 4-5 মাসের প্রেগনেন্ট। কাজের জন্য মামার আসতে প্রায় দেরি হতো। মামির এই অবস্থার জন্যই তিনি ঘড়ি ধরে খাওয়া দাওয়া করতেন। একদিন রাতে মামি যথারীতি টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েন। রাতের দিকে যখন তার ঘুম ভাঙে, তিনি দেখেন টিভিটা বন্ধ করা, কিন্তু তিনি যে টিভি বন্ধ করেননি সেটা তার স্পষ্ট মনে আছে। হয়তো রিমোটে হাত লেগে বন্ধ হয়ে গেছে। তাই সেরকম পাত্তা না দিয়ে উনি বাথরুমে চলে যান। তারপর বাথরুমে বেরিয়ে তিনি জল খেতে যান। টিভি যে টেবিলের ওপর রাখা ছিল সেই টেবিলে টিভির পাশে রাখা থাকতো জলের বোতলটা, আর সেই দেওয়ালেই ছিল সুইচ বোর্ড। জল খেতে খেতে মামির চোখ যায় ওই সুইচ বোর্ডের দিকে। টিভির সুইচটা অফ করা। মামি প্রত্যেক দিন রিমোট দিয়ে টিভি অফ করে ঘুমিয়ে পড়েন। রিমোট দিয়ে বন্ধ করার পরে এই অবস্থায় আবার বিছানা থেকে উঠে গিয়ে সুইচ বোর্ড থেকে অফ করাটা মামির পক্ষে সম্ভব নয়। মামা রাতে বাড়িতে ফিরে শোবার আগে অফ করে দিতেন।
মামি একটু অবাক হন, কিন্তু সেই রকম কিছু আর বলেন না কাউকে। দুদিন পরে দুপুরবেলা মামি রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে শুয়ে আছেন। পুরোপুরি চোখটা লাগেনি তখনও। উনি ফ্ল্যাটের মেন গেটে টোকা মারার আওয়াজ পান। কেউ হয়তো এসছে। অনেক সময় নিচের ফ্ল্যাটের এক মারাঠি মহিলা দুপুরবেলা মাইমার সাথে গল্প করতে আসেন। দুটো বাচ্চা ছেলেমেয়ে থাকে, আর সারাদিন তো মেয়েটা একাই থাকে, তাও আবার এই অবস্থায়। তাই উনি খুব খোঁজখবর রাখতেন মাইমার। তো এবার মাইমা উঠে গিয়ে দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। এনাকে বদমাইশি করছে, হয়তো কোনো বাচ্চা কলিং বেল অবধি হাত যায়নি তার, তাই হয়তো টোকা মেরেই বদমাইশি করছে। এই ভেবে উনি আবার বেডরুমে এসে শুয়ে পড়েন। এর পরের দিনের ঘটনা, মামি দুপুরবেলা ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা দুম আওয়াজ হওয়াতে ওনার ঘুমটা ভেঙে যায়। উনি তাকিয়ে দেখেন ওনার খাটের পাশের জানলাটা খুলে গেছে, আর সেই জানলার পাশে একটা বীভৎস দেখতে মহিলা লাল কাপড়ে দাঁড়িয়ে আছে। ওর মুখটা যেন ঝলসে গেছে, আর ওর নাক নেই, নাকের জায়গাটা ভাঙা। নাকের জায়গা দিয়ে ওর মুখের ভেতরটা দেখা যাচ্ছে। পুড়ে গেলে যেমন ফোসকা পড়ে যায় গায়ে, সেরকম ফোসকা ওর সারা গায়ে পড়ে আছে। হঠাৎ নিজের বাড়ির ভেতরে ওটা দেখে উনি এতটাই ভয় পেয়ে যান যে উনি বুঝতেই পারেন না যে এই সময় কি করা উচিত। শুধু দেখে যাচ্ছিলেন। হাত পা নাড়ানোর মতো সাধারণ ক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছিলেন সেই সময়তে। এরপর ওই অশরীরটি জানলা দিয়ে এগিয়ে এসে মামির পেটের ওপরে বসে। তারপর কাপড় সরিয়ে পেটের ওপরে হাত বোলাতে শুরু করে। মামি চুপ করে শুধু দেখে যাচ্ছিল। তারপর ওটা মামির দিকে তাকিয়ে মারাঠি ভাষায় বলে ওঠে, এটাকে আমি নিয়ে যাব, এটা আমার। তারপর মামির পেট থেকে উঠে বেডরুমের দরজা খুলে, তারপর ফ্ল্যাটের মেন ডোর খুলে অবয়বটি বেরিয়ে যায়। মামি যে কতক্ষণ ওইভাবে শুয়েছিলেন তা জানা নেই। অনেকক্ষণ পর দরজা খোলা আছে দেখে নিচের ফ্ল্যাটের মারাঠি মহিলাটি ঘরে ঢুকে মামিকে শুয়ে থাকতে দেখেন। অনেক জিজ্ঞাসা করার পরেও মামি ওনাকে কিছু বলেননি। পরে রাতে মামা এলে মামি পুরো ঘটনাটা বলে, কিন্তু উড়নচণ্ডী মামা ভূতে কি আর বিশ্বাস করে? এই রকম 2-3 বার হয় মাইমার সাথে। ওটা জানলা খুলে আসে আর দরজা খুলে চলে যায়, শুধু বলে যায় যে পেটের ছেলেটাকে সে নিয়ে যাবে। ওটা এলেই মামির চোখ খুলে যায়, কিন্তু মামি হাত পা নাড়াতে পারে না, চেঁচাতেও পারে না। দিনে দিনে মাইমার শরীরটাও ভেঙে যেতে শুরু করে। মামির অসুস্থতার খবর পেয়ে আমার দিদা যখন ফোন করে, তখন মামি দিদাকে পুরো ঘটনাটা বলে। আমার দিদা মামিকে বলে বালিশের নিচে পেরেক বা লোহা জাতীয় কিছু নিয়ে শুয়ে থাকতে। মামি তার পরের দিনই দুপুরবেলা বালিশের তলায় পেরেক রেখে শুয়ে পড়েন, কিন্তু ওটা আর আসে না। মাইমা ভাবলেন হয়তো এই পেরেক রাখার জন্যই আর আসছে না। যাক বাবা, তাহলে রেহাই পাওয়া গেল। সেদিন রাতের ঘটনা। সেদিনও অনেক রাত হয়ে যাওয়ায় মামি রাতের খাবার খেয়ে টিভি দেখতে থাকেন। চোখটা লেগেও এসেছিল। হঠাৎ মামি আবার তার বুকের ওপরে চাপ অনুভব করেন। ঘুম ভেঙে যায়। মামির চোখ খুলতেই ওনার সামনে আবার সেই ভয়ঙ্কর মুখ। ওটা আবার বলে, পেরেক নিয়ে শুয়ে আছিস? কি ভেবেছিস পেরেক নিয়ে থাকলে আমি আসবো না? তোর পেটের ছেলেটাকে আমি নিয়েই যাব। তারপর আবার পেটের ওপর হাত বোলাতে শুরু করেন। মামি ভয়ে সন্ত্রস্ত হয়ে বিছানায় পড়ে আছে। তারপর এক সময় আর সহ্য করতে না পেরে মামি অজ্ঞান হয়ে যান। মাঝরাতে নিচের ফ্ল্যাটের ওই কাকিমার ছেলে ছাদ থেকে নিচে নামার সময় ফ্ল্যাটের দরজা খোলা দেখে সবাইকে ডেকে আনে। ওই কাকিমাই তারপর মামাকে ফোন করলে মামাও চলে আসেন। জ্ঞান ফেরার পরে মামি ওই মারাঠি কাকিমাকে পুরো ঘটনাটা বলেন। জিজ্ঞেসও করেন যে উনি এই বিষয়ে কিছু জানেন কিনা, কিন্তু উনি ডিনাই করে যান। মামা এবার ঠিক করেন যে মামিকে কলকাতায় দিদার কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু মামি তো আর একা আসতে পারবেন না, মামাকেও সঙ্গে আসতে হবে। মামা কদিন সময় নেন। 1 সপ্তাহের মধ্যে তিনি তার সমস্ত কাজ সামলে মামাকে নিয়ে কলকাতায় আসবেন। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু মামা এইসব বিষয় মানতে নারাজ। উনি বারবার মামিকে বলতে থাকেন যে এটা তোমার মনের ভুল। পরের দিন মামা অফিস বেরোনোর আগেই মামি তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে, সন্ধ্যের মধ্যে। মামা বলে যায়
যে সে এবার থেকে বিকেলের মধ্যেই ফিরে আসবে, যতই না মামি কলকাতা যাচ্ছেন। আর দুপুরবেলা করে ওই মারাঠি কাকিমা মামির সাথে এসে থাকবে। কিন্তু সেদিন মামা শহরের থেকে অনেকটা দূরে যান এক কাজে। প্ল্যান মোতাবেক মামার বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসার কথা, কিন্তু হয়ে যায় দেরি। মামা মামিকে খেয়ে নিতে বলেন। মামি খেয়ে টিভি দেখতে থাকে, কিন্তু ঘুমন না। খাটের পাশে জানলাটাও বন্ধ। রাত 1টা নাগাদ হঠাৎ ওই জানলা খুলে যায়। মামি তখন জেগে। মামি জানলার দিকে তাকিয়ে দেখেন যে ওই পেত্রিটা জানলার গ্রিল ধরে ঝুলে আছে। মামি মন্ত্র পড়তে চান, কিন্তু ওনার কোনো মন্ত্র মনে পড়ছে না সেই সময়ে। এদিকে উনি প্রত্যেক দিন দুবেলা মন্ত্র পড়ে পুজো করেন। এবার ওই পেতনি জানলা থেকে মিলিয়ে যায়। মামি ঘেমে স্নান। বিছানা থেকে ওঠার ক্ষমতা ওনার নেই, কিন্তু এবার খাটের এক পাশ থেকে একটা হাত নিচে থেকে উঠে মামির দিকে আসতে থাকে। তারপর একটা লম্বা হাত সেই মামির পেটে হাত পড়তে থাকে। মামির খুব যন্ত্রণা হয়। তারপর হাতটা পেট থেকে উঠে মামির গলাটা চেপে ধরে আর বলতে থাকে, আমি তোর ছেলেকে নিয়ে যাব, তা আমার। তারপর আবার ওটা নেমে দরজা খুলে চলে যায়। তারপর মামি অনেক কষ্টে বিছানা থেকে উঠে ওই ব্যথা নিয়ে নিচে চলে যান সিকিউরিটি রুমে। সেদিন ওই মারাঠি কাকিমারা ছিলেন না। সিকিউরিটি রুম থেকেই মামি মামাকে ফোন করেন। মামার তখনও প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। মামি ততক্ষণ নিচে সিকিউরিটি রুমেই অপেক্ষা করবেন, এই বলে ফোনটা রেখে দেন। তারপরে মামা এলে মামি মামার সাথেই ওপরে আসেন। কিন্তু সেদিনের ঘটনা এখানেই শেষ হয়নি। মামা এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। ভোর রাত তখন। আবার মামির ঘুম ভেঙে যায় প্রচণ্ড জোরে জানলার খোলা শব্দ। জানলার পাশের দিকে মামা শুয়ে আছে আর মামির ধারের দিকে। মামি মামাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু মামাকে ওঠানো যায় না। 17 তলার ওপরে জানলার গ্রিল ধরে ওটা ঝুলতে থাকে। তারপর প্রচণ্ড আওয়াজ করে ওটা ভেতরে এসে মামির বুকের ওপরে বসে, গলা টিপে ধরে। এবার আক্রোশটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর মামির পেটে চেপে চেপে হাত ভরতে থাকে। মামাকে ডাকার অনেক চেষ্টা করে মামি, কিন্তু কোনো সাড়া নেই। এবার ওটা বলে, তুই যেখানেই যা পার পাবি না, তোর ছেলেকে আমি নিয়েই যাব। তারপর আবার ওটা দরজা খুলে চলে যায়। তারপর মামি ভয় এবং যন্ত্রণায় অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকেন। ভোরের দিকের মামার ঘুম ভাঙে। চোখ খুলেই উনি দেখেন যে জানলাটা খোলা, কিন্তু রাতে উনি নিজে জানলাটা বন্ধ করে শুয়েছেন। হয়তো মামি গরম লাগার কারণে খুলে দিয়েছে। তারপর বাথরুমে যাওয়ার জন্য খাটের নিচে নামতেই উনি দেখেন বেডরুমের দরজা খোলা, মেন ডোরটা খোলা, কিন্তু মামি তো ঘরে শুয়ে আছে। মামা মামিকে ডাকতে থাকেন, কিন্তু মামি ওঠে না। মামা ভয় পেয়ে যায়। ডাকাডাকি করে নিচের ওই কাকিমাকে ডেকে আনেন। ততক্ষণে ওনারা ফিরে এসেছিলেন। উনি এসে দেখেন মামিকে অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে জল দিলে মামির জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই মামি বলে যে এই ফ্ল্যাটে উনি থাকবেন না। মামা বলেন যে আর 4-5 দিন পরেই তো ট্রেন, চলে যাবে কলকাতায়। মামি বলেন, না, আমি আজকেই যাব। মামি নাছোড় হয়ে পড়েন। মামাও আর বেশি কথা না বাড়িয়ে মামাকে নিয়ে প্লেনে করেই সেদিনকে কলকাতায় ফিরে আসেন। কী ভাবছেন গল্পটা এখানেই শেষ? কীভাবে ওই পেতনি সুদূর বোম্বে থেকে কলকাতায় এলো? কীভাবে ওর থেকে পরিত্রাণ পাওয়া গেল? কি ছিল ওই ফ্ল্যাটে? এই ঘটনার দ্বিতীয় পর্ব আসবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 8টায়। এই ধরনের আরও ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনিও যদি কোনো ঘটনা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের ভূতপুরীর আড্ডায় শোনাতে চান, তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ভালো থাকবেন।